ঠিক আছে, তাহলে আমি বলতেছিলাম যে ও যদি একটা নির্দিষ্ট বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু যার স্থানাঙ্ক h, কি, আর পি হচ্ছে একটা চলমান বিন্দু যার স্থানাঙ্ক x, y, আর এই ও থেকে পি এর দূরত্ব হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব অলওয়েজ, আর এই দূরত্বটা হচ্ছে r, যেটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলবো ও থেকে পি এর দূরত্ব হচ্ছে r, বা দূরত্ব বের করার সূত্র x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার ইকুয়াল r। এখন বর্গ করে দিলে আমরা পাবো x h হোল স্কয়ার প্লাস y k হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে r স্কয়ার। তাহলে এটাকে বলে বৃত্তের আদর্শ সমীকরণ। এটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ। আদর্শ সমীকরণ। এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে h, k, আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে r। তোমরা কি বুঝতে পেরেছো? এই যে সমীকরণটা আমরা পেয়েছি, এই সমীকরণটাকে বলা হয় বৃত্তের আদর্শ সমীকরণ, যেখানে h, k হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর এই r হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বোঝা যাচ্ছে? তোমরা কি আচ্ছা, শুনতে পাচ্ছ? ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কি করব? এখন মনে করো আমরা বললাম যে এই বিন্দুটা বৃত্তের কেন্দ্র, যেটাকে আমরা ধরেছি, এই কেন্দ্র যদি 0 0 হয়, এই বিন্দুটা যদি 0 0 হয়ে যায়, হ্যাঁ, এটা 0 0 হলে তখন কি হবে? তখন বৃত্তের সমীকরণটা হবে x 0 হোল স্কয়ার প্লাস y 0 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে r স্কয়ার, বা আমরা বলবো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল r স্কয়ার। তাহলে এটা কিসের সমীকরণ? এটাও একটা বৃত্তের সমীকরণ, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0, কেন্দ্র 0 0, আর ব্যাসার্ধ হলো r, ব্যাসার্ধ r। তাহলে আমরা বলবো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল হচ্ছে r স্কয়ার। এটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র 0 0, ব্যাসার্ধ r। আর x h হোল স্কয়ার প্লাস y k হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে r স্কয়ার। এটাও একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র h k এবং ব্যাসার্ধ হচ্ছে r। আমার মনে হয় তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে তোমরা চাইলে একটু স্ক্রিনশট রাখতে পারো, আমি মুছে আরো কিছু লিখবো। তোমরা একটু স্ক্রিনশট রাখো, আমি মুছে আরো কিছু লিখি। ওকে, ঠিক আছে। আমি এই এতটুকু মুছে দিলাম। এই যে আদর্শ সমীকরণটা আমরা বলেছি, দেখো এটাকে আমরা একটু ভেঙে চুরে লিখব। এটাকে m - b হোল স্কয়ারের সূত্রে ভেঙে দেই। তাহলে হবে a স্কয়ার মাইনাস 2hx প্লাস হচ্ছে h স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার মাইনাস 2yk প্লাস হচ্ছে k স্কয়ার ইকুয়াল হচ্ছে r স্কয়ার। এখন সাজিয়ে লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2hx মাইনাস 2ky বা yk, আর হচ্ছে প্লাস h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস r স্কয়ার ইকুয়াল 0। দেখো এরকম আমরা একটা সমীকরণ পেয়েছি। এই সমীকরণটাকে আমরা, এই সমীকরণটায় আমরা যদি একটা কাজ করি, সেটা হলো একটু সাজিয়ে লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 মাইনাস hx প্লাস 2 মাইনাস ky প্লাস হচ্ছে h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস r স্কয়ার ইকুয়াল 0। হ্যাঁ, এইরকম আমরা পাই। এখন লিখি যে ধরি, ধরি এই যে মাইনাস h এটা সমান g ধরলাম, মাইনাস k এটা সমান f ধরলাম, আর এই যে এতটুকু পাইছি h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস r স্কয়ার এটা সমান আমরা c ধরলাম। যদি আমরা এরকম ধরি তাহলে আমরা কি পাই? এখন এই সমীকরণটা হয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। আমরা সমীকরণটা এমন পাই। এই সমীকরণটাকে বলা হয় বৃত্তের সাধারণ সমীকরণ। এটাকে বলা হয় বৃত্তের বৃত্তের সাধারণ সাধারণ সমীকরণ। কেন সাধারণ সমীকরণ আর আদর্শ সমীকরণের পার্থক্য কি? এটা ছিল আদর্শ, এটা হলো সাধারণ। আদর্শ সমীকরণ মানে হলো এই সমীকরণের চেহারা দেখেই তুমি বলে দিতে পারবা তার কেন্দ্র কত আর ব্যাসার্ধ কত।
আর সাধারণ সমীকরণ মানে হলো এটার চেহারা দেখে তুমি সহজে বলতে পারবা না এটার কেন্দ্রগত ব্যাসার্ধ কত, কিন্তু বের করতে পারবা। বাট সাধারণ সমীকরণ মানে হলো এই সমীকরণটাই নরমালি সব জায়গায় থাকে, মানে সব সময় সমীকরণটা এই আকারেই পাওয়া যায়। এজন্য এটাকে বলা হয় সাধারণ সমীকরণ বা জেনারেলাইজড ফর্মুলা ইকুয়েশন, জেনারেলাইজড ইকুয়েশন বলা হয়। এই সাধারণত এই সমীকরণটা পাওয়া যায়। এই সমীকরণটা আসলে নতুন কিছু নয়, আমি বুঝাইতে চাইছি এইটাই, এই সমীকরণটা আসলে আমরা আদর্শ সমীকরণ থেকেই পেয়েছি। আদর্শ সমীকরণকে একটু মডিফাই করলেই এই সমীকরণটা পাওয়া যায়। তাহলে এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, এটাকে বলে বৃত্তের সাধারণ সমীকরণ। আর এই যে এটাকে বলে বৃত্তের আদর্শ সমীকরণ। তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, যদি বুঝে থাকো একটু স্ক্রিনশট রাখো, আমি মুছে আর একটু কিছু দেখাইতে চাই। তোমাদের স্ক্রিনশট রাখা হয়েছে? জিএফসি ধরলাম কেন তোমার হ্যাঁ তুমি বলতে পারো যে স্যার এ বি সি কেন ধরলেন না, আপনি জিএফসি কেন ধরলেন? আমি দেখছি এ পর্যন্ত মানে এই ইন্টারমিডিয়েট লেভেলের যতগুলা বই আছে সবগুলা বইতে লেখকরা জিএফসি ধরছে। তারপরে অনার্সে গিয়েও বইগুলোতে তারা জিএফসি ধরছে। তারা কেন ধরছে এটা আমি ঠিক জানি না, তারা ধরছে এজন্য আমি ধরছি। এখন এত মানে এত সিনিয়র ব্যক্তিবর্গ যারা হচ্ছে এত পণ্ডিত ব্যক্তিবর্গ তারা এই প্রতীকগুলো ব্যবহার করে আসছে, আমি ছোটখাটো মানুষ হুট করে আসলে দুঃসাহস দেখাইতে পারতেছি না এখানে আসলে অন্য কিছু ব্যবহার করার। সেজন্য আমিও মেনে নিয়েছি, ঠিক আছে এটার জায়গায় জি এফ সি এগুলো ধরছি। বুঝতে পারছো? কিন্তু অন্য প্রতীক ব্যবহার করলে হবে না বিষয়টা তেমন নয়, ব্যবহার করলে হবে। আচ্ছা ঠিক আছে, যদি বুঝে থাকো তাহলে আমি একটু মুছে দিতে চাই। আমি একটু মুছে দেই, এই মাঝখান দিয়ে মুছে দিলাম। আচ্ছা, আমি তোমাদের বলছি যে আমি তো এই সমীকরণ থেকে এই সমীকরণটা পেয়েছি। যদি তাই হয় তাহলে এই সমীকরণের কেন্দ্র কি ছিল? এইচ কমা কে, এটার কেন্দ্র ছিল এইচ কমা কে। এই সমীকরণের কেন্দ্র কি হবে? এখানে দেখো এইচ এর জায়গায় কি লেখা যায়? মাইনাস জি। আর এখানে কে এর জায়গায় কি লেখা যায়? মাইনাস এফ। তাহলে এই সমীকরণের কেন্দ্র হবে, এই সমীকরণের জন্য কেন্দ্র হচ্ছে এইচ কে, বাট এই সমীকরণের জন্য কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, আবার দেখো ব্যাসার্ধ কত। আমরা একটু আগেই বলেছিলাম যে ব্যাসার্ধ হচ্ছে আর। তাই এই সমীকরণটা থেকে দেখো আমরা কি এটা লিখতে পারি যে এখান থেকে লিখবো আর স্কয়ার ইকুয়াল, আর স্কয়ার ইকুয়াল হচ্ছে আর স্কয়ারটা এই পাশে নিয়ে গেলাম, এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস সি। আমি আর স্কয়ারটা এই পাশে নিয়ে গেলাম, সিটা এই পাশে নিয়ে আসলাম। এখন আমি এই যে এইচ এর জায়গায় লিখবো মাইনাস জি, তাহলে লিখি মাইনাস জি হোল স্কয়ার, কে এর জায়গায় লিখবো মাইনাস এফ হোল স্কয়ার মাইনাস সি, বা জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, এটা সমান কি? আর স্কয়ার। অতএব আমি বলবো ব্যাসার্ধ আর সমান রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এটা কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ। তাহলে একটু আগে বলছি আদর্শ সমীকরণের ব্যাসার্ধ আর, আর সাধারণ সমীকরণের ব্যাসার্ধ হচ্ছে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এতটুকু কি বোঝা যায় একটু বলো তো? ওকে, যদি বুঝে থাকো তাহলে দেখো এখন পর্যন্ত আমি বৃত্তের তিনটা সমীকরণ লিখেছি। একটা হলো এই রকম আদর্শ, আরেকটা হলো এই এই রকম আদর্শ সমীকরণ, আরেকটা হলো সাধারণ সমীকরণ। সবগুলো সমীকরণের মধ্যে দেখবা বৈশিষ্ট্য আছে, হ্যাঁ। এই বৈশিষ্ট্যগুলো কি? এই বৈশিষ্ট্যগুলো হইলো, এক নম্বর বৈশিষ্ট্য হইলো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার বিশিষ্ট পদ, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার থাকবে এবং এদের সহগ সমান, সহগ সমান। অর্থাৎ এক্স স্কয়ারের সহগ যদি 1 হয় ওয়াই স্কয়ারের সহগও 1 হবে, এক্স স্কয়ারের সহগ 2 হলে ওয়াই স্কয়ারের সহগও 2 হবে, 3 হলে 3 হবে, 4 হলে 4 হবে। অর্থাৎ দুইটার সহগ সমান থাকবে এবং এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এই দুই রকমের টার্মই থাকবে। শুধু এক্স স্কয়ার থাকবে শুধু ওয়াই স্কয়ার থাকবে এমন হতে পারে না,
এক্স স্কয়ার ওয়াই স্কয়ার দুইটাই থাকবে এবং দুইটার সহগ সমান হবে। তোমরা কি বুঝতে পারছো? দেখো, এমন কোন সমীকরণ পাই নাই যেখানে এক্স আর ওয়াই একসাথে গুণ আকারে ছিল, কোন সমীকরণে নাই। তাহলে এক্স ইন্টু ওয়াই এটা গুণ আকারে কখনোই থাকবে না। এই দুটো হলো বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা আমি কেন লিখলাম, এমসিকিউ তে এগুলো আসতে পারে, বা ভাই ভাই তোমাকে জিজ্ঞেস করতে পারে মৌখিক পরীক্ষায়, প্র্যাকটিক্যালে, তখন যেন বলতে পারো সেজন্য বললাম। হ্যাঁ, এবার একটু কষ্ট করে স্ক্রিনশট রাখো, আমি এখন সবগুলো সূত্র একটু সুন্দর করে লিখে দিব। রাখা হয়েছে? ওকে। আদর্শ সমীকরণ নিয়ে আর কিছু বলার মতো নাই, আপাতত নাই। সাধারণ সমীকরণ নিয়ে বলার মতো কিছু আছে, যেমন বৃত্তের সাধারণ সমীকরণ। বৃত্তের সাধারণ সমীকরণ, সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। তাহলে এই বৃত্তটার কেন্দ্র হইল মাইনাস জি মাইনাস এফ, এবং এটার ব্যাসার্ধ হইল, একটু আগেই আমি দেখাইছি, ব্যাসার্ধ হইল √, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, এটা হলো তার ব্যাসার্ধ, আর উপরেরটা হলো কেন্দ্র। এখন আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, মনে করো এই বৃত্তটাই হলো সেই বৃত্তটা। হ্যাঁ, এখন এই বৃত্তটা যদি মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু মানে কি 0 0, 0 0 দিয়ে যদি যায়, তাহলে আমরা জানি কোন একটা রেখা, হোক সেটা সরল রেখা হোক সেটা বক্ররেখা, যে বিন্দু দিয়ে যাবে সেই বিন্দুটা সমীকরণে বসালে সমীকরণটা সত্য হবে। যদি এই বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়, তাহলে এখানে তুমি মূল বিন্দু বসায় দাও, x এর জায়গায় 0 y এর জায়গায় 0 বসাও, দেখবে এটা 0 এটা 0 এটা 0 এটা 0, শুধু c থাকে, অতএব c ইকুয়াল 0 হবে। আমরা বলবো বৃত্তটি মূল বিন্দুগামী হলে, বৃত্তটি, এটা এক নং সূত্র, বৃত্তটি মূল বিন্দুগামী হলে, মূল বিন্দুগামী হলে c ইকুয়াল টু 0 হয়। এটা একটা সূত্র। এই বৃত্তটা যদি, এক নং বৃত্তটা যদি মূল বিন্দু দিয়ে যায়, তাহলে c এর মান 0 হবে, 0 হবে। দুই নম্বর সূত্র, এই বৃত্তটা যদি মনে করো এমন হইল, এই যে এটা x অক্ষ, মানে বৃত্তটা x অক্ষকে খণ্ডিত করে, x অক্ষ থেকে এই এতটুকু অংশ খণ্ডিত করে, মানে একটা জ্যা খণ্ডিত করে, এই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? তাহলে x অক্ষ হতে, x অক্ষ হতে খণ্ডিত জ্যায়ের দৈর্ঘ্য, খণ্ডিত জ্যা এর দৈর্ঘ্য 2√g² - c। এটা কিভাবে আসলো তোমার যদি প্রশ্ন হয়, আমি বলবো যে এটা প্রমাণটা বইয়ে দেওয়া আছে, আমি আর বুঝাচ্ছি না, শুধু শুধু ডিসকাশনটা বড় হবে। এটা একটু মুখস্থ করে রাখো। x অক্ষের বেলায় দেখো, এই যে x এর সাথে এখানে g আছে না, এইজন্য যখন আমরা x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করব, তখন সূত্র হচ্ছে 2√g² - c। এটা আমরা মনে রাখবো। আর একই ভাবে যদি y অক্ষের খণ্ডিত দৈর্ঘ্য বের করতে বলে, তাহলে হবে 2√f² - c। কখন? যখন বৃত্তটা y অক্ষকে ছেদ করে, মানে মনে করে এরকম, এইরকম বৃত্তটা যদি y অক্ষকে ছেদ করে, তখন y অক্ষ থেকে খণ্ডিত এই জ্যা এর দৈর্ঘ্য হলো 2√f² - c। তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, এখন মনে করো বৃত্তটা x অক্ষকে ছেদ করলো না, মানে বৃত্তটা x অক্ষকে জাস্ট স্পর্শ করলো, এইরকম মনে করো, এইরকম জাস্ট স্পর্শ করছে। তাহলে বলো তো, এই বৃত্তটা x অক্ষ থেকে যেই জ্যা খণ্ডিত করছে তার দৈর্ঘ্য কত? 0। যেহেতু x অক্ষকে স্পর্শ করছে, তাই এটার মানে হচ্ছে জ্যার খণ্ডিত অংশের দৈর্ঘ্য 0। যদি স্পর্শ না করতো, মনে করে এইখানে বৃত্তটা স্পর্শ না করতো, তাহলে খণ্ডিত অংশের দৈর্ঘ্য কিছুই হইতো না, 0 হইতো না। x অক্ষকে স্পর্শ করার কারণে খণ্ডিত অংশের দৈর্ঘ্য 0 হবে। এখন তুমি দেখো, যদি
যদি এটা সমান শূন্য হয়, এটা সমান, বলো। এক্স অক্ষে যখন এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে বিষয়টা তেমন নয়, বিষয়টা হচ্ছে এটা যে আসলে সে এক্স অক্ষ থেকে কতটুকু অংশ খণ্ডিত করে। তো যখন আহ, বৃত্তটা এক্স অক্ষ থেকে একটা অংশ খণ্ডিত করে তার দৈর্ঘ্য টু টু পাওয়ার জি স্কয়ার মাইনাস সি। আর যখন স্পর্শ করে, যখন বৃত্তটা স্পর্শ করে, তখন আমরা মনে করি যে সে এক্স অক্ষ থেকে একটা জ্যা খণ্ডিত করেছে, কিন্তু যেহেতু সেটা জাস্ট জাস্ট স্পর্শ করছে, ফলে এই খণ্ডিত অংশটার দৈর্ঘ্য হবে একেবারে মানে হচ্ছে শূন্যের কাছাকাছি, মানে হচ্ছে একেবারে খুবই স্মল, যেটাকে শূন্য বলা যায়। এখানে খণ্ডিত অংশটা একেবারে শূন্য বলা যায়, এই জন্য আমরা এটাকে শূন্য ধরেছি। কিন্তু যখন বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শই করবে না, তখন আসলে এই যে খণ্ডিত মানে জ্যা এর দৈর্ঘ্য শূন্য, এই কথাটাও বলা যাবে না। যখন এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করবেই না, তখন এই এক্স অক্ষ দ্বারা খণ্ডিত জ্যা এর দৈর্ঘ্য শূন্য, এটাও তখন বলা যাবে না। যদি স্পর্শ করে শুধুমাত্র তখনই বলা যাবে। আহ, আপাতত এর চেয়ে বেশি আমি বলতে পারতেছি না। যদি ভবিষ্যতে কখনো এই রিলেটেড কোনো ম্যাথ আসে, তখন যদি আমাদের বুঝার মতো কোনো সিচুয়েশন হয়, তাহলে হয়তো পারলে বলবো, আর না পারলে হয়তো আর কিছু বলতে পারবো না। বুঝতে পারছো আমেনা অথবা বাকিরা? আপাতত এতটুকুই বুঝাও। এখন এটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে এটার ভ্যালু হবে 0। এখন একটু চিন্তা করো, এটার ভ্যালু যদি 0 হয়, তাহলে আমরা বলি অতএব জি স্কয়ার মাইনাস সি ইকুয়াল 0। 2 দিয়ে ভাগ করে দিলাম, আবার দুই পাশে বর্গ করে দিলাম, অতএব আমরা বলবো জি স্কয়ার ইকুয়াল হচ্ছে সি। তার মানে আমরা বলবো এটা আরেকটা সূত্র, এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করলে, স্পর্শ করলে আমরা বলবো জি স্কয়ার ইকুয়াল সি। কেমনে পাইলাম? এই যে এটা সমান 0 ধরলাম, তারপরে আমরা 2 দিয়ে ভাগ করে বর্গ করে দিলাম, সিটাকে ডানে নিয়ে গেলাম। তাই যদি একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, তখন জি স্কয়ার ইকুয়াল সি হয়। ঠিক তেমনি ভাবে যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে এই যে ওয়াই অক্ষের খণ্ডিত জ্যায়ের দৈর্ঘ্য হবে 0। আর ওয়াই অক্ষের খণ্ডিত জ্যায়ের দৈর্ঘ্য যদি 0 হয়, এখান থেকে আমরা পাবো এফ স্কয়ার মাইনাস সি ইকুয়াল 0 বা এফ স্কয়ার ইকুয়াল সি পাবো। তাহলে আমরা বলবো ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কয়ার ইকুয়াল সি হয়। আর যদি উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার ইকুয়াল এফ স্কয়ার ইকুয়াল সি হয়। অর্থাৎ বৃত্তটা যখন এমন হবে যে উভয় অক্ষকে স্পর্শ করবে, উভয় অক্ষকে স্পর্শ করবে, তখন আমরা বলবো জি স্কয়ার ইকুয়াল এফ স্কয়ার ইকুয়াল সি হয়। তোমরা কি এতটুকু মোটামুটি বুঝতে পারছো? আচ্ছা, বুঝে থাকলে একটু স্ক্রিনশট রাখো, আমি একটু সামনের দিকে যাব। আশা করি তোমাদের স্ক্রিনশট রাখা হয়েছে। ওকে, আমি আর কি দেখাবো? আচ্ছা, আমি মুছে দিলাম। সাধারণ সমীকরণ নিয়ে সূত্র মোটামুটি শেষ। এখন আমরা বলবো হচ্ছে, মনে করো একটা বৃত্ত হলো কিসে? হ্যাঁ বলো, কি প্রবলেম? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে বলতেছি। মনে করো
একটা বৃত্তের সাধারণ সমীকরণ হলো এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। কোনো অঙ্ক করতে গেলে হয়তো এই অঙ্কটা চলেই আসতো, তখন হয়তো আমি বলতাম। যাই হোক, তুমি যেহেতু এখন বলেছো সেটা আমি বলি। মনে করো একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তটার সমীকরণ হলো এটা। এখন একটা বিন্দু দেওয়া আছে, মনে করো একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, x1, y1, এইটা হলো একটা বিন্দু। প্রশ্ন হইতেছে এই বিন্দুটা এই বৃত্তটার ভিতরে নাকি বাইরে নাকি বৃত্তের উপরে, মানে এটা হলো বৃত্তের কেন্দ্র। এই বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত, উপরে অবস্থিত না বাইরে অবস্থিত, সেটা আমরা কেমনে বুঝবো? আমরা এই সমীকরণের মধ্যে এই বিন্দুটা বসায় দিব। এই যে x1 বসায় দিব, x এর জায়গায় x1, y এর জায়গায় y1, 2g x এর জায়গায় x1, 2f y এর জায়গায় y1, gfc এগুলো যা আছে তাই থাকবে। বসানোর পরে যদি এইটার ভ্যালু শূন্যর চাইতে বড় হয়, এই রাশিটার মান যদি শূন্যর চাইতে বড় হয়, তখন আমরা বলবো এই বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত, বৃত্তের বাইরে অবস্থিত। তখন যখন এই বিন্দুটাকে যে x1, y1, এই বিন্দুটাকে বৃত্তের সমীকরণের বাম পাশে বসালে এই রাশিটার মান শূন্যর চাইতে বড় হয়, তখন বলবো এই বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত। আর যদি এই বিন্দুটাকে, আচ্ছা এটা আমি বারবার আর লিখতেছি না, এই বিন্দুটাকে যদি আমরা এই সমীকরণে বসানোর পরে এর মান শূন্য হয়, তাহলে বলবো বৃত্তের উপরে অবস্থিত, মানে হচ্ছে এই উপরে অবস্থিত। আর যদি এইটার মান শূন্যর চাইতে ছোট হয়, মানে নেগেটিভ ভ্যালু আসে, তাহলে বলবো এটা হচ্ছে বৃত্তের ভিতরে অবস্থিত, ভিতরে অবস্থিত। তার মানে যদি বলে কোন একটা বিন্দু বৃত্তের ভিতরে, উপরে না বাইরে অবস্থিত, তখন আমরা সেই বিন্দুটাকে বৃত্তের সমীকরণে বসাই দিয়ে দেখবো যে ভ্যালুটা কত। 0-র চেয়ে বড় হলে বৃত্তের বাইরে অবস্থিত, 0 হলে বৃত্তের উপরে অবস্থিত, আর 0-র চেয়ে ছোট হলে বৃত্তের ভেতরে অবস্থিত। এটাকে এই ফর্মুলা ছাড়া অন্য ভাবেও দেখানো যায়। সেটা কিভাবে দেখানো যায়? মনে করো এই এই বৃত্তটার সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে তুমি কেন্দ্র বের করলা, তুমি কেন্দ্রটা বের করছো -g -f, আবার ব্যাসার্ধ বের করছো, ব্যাসার্ধ হচ্ছে r মনে করো। এখন এই বিন্দুটাও দেওয়া আছে, তুমি যদি এই কেন্দ্র থেকে এই বিন্দুটার দূরত্ব বের করো, কেন্দ্র থেকে এই বিন্দুটার দূরত্ব বের করো, আর যদি দেখো এই দূরত্বটা ব্যাসার্ধের চাইতে বেশি, তাহলে বলবা এই বিন্দুটা বৃত্তের বাইরে। আর যদি এই দূরত্বটা ব্যাসার্ধের সমান, তাহলে বলবা এই বিন্দুটা বৃত্তের উপরে। আর যদি দেখো কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব ব্যাসার্ধের চেয়ে ছোট, তাহলে বলবা এই বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত। দুই ভাবেই এটা বলা যায়। তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে একটু স্ক্রিনশট রাখো, আমি পরের অংশে যাই। আচ্ছা, আশা করি তোমাদের স্ক্রিনশট রাখা হয়েছে। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, বুঝি নাই, আরেকবার একটু বলো। আচ্ছা, তুমি আমাকে এখন তো মানে হচ্ছে তোমার বইয়ের লেখাগুলা আমার পরিষ্কার ভাবে আমি দেখতে পাই না, স্ক্রিনটা ছোট দেখায়, তো সেজন্য তুমি একটা কাজ করো, ক্লাসের শেষে তুমি ছবি আমাকে পাঠাইও, তারপর তোমার কোশ্চেনটা কি সেটাও মেসেজে পাঠাইও, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। এখন মনে করো একটা বৃত্ত যার কেন্দ্র হলো এইচ কমা কে, এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে। আচ্ছা, এই বৃত্তের কেন্দ্র এইচ কমা কে, এই কথাটার মানে কি? মানে হলো মূল বিন্দু থেকে এতটুকু দূরত্ব এইচ, আর এই এতটুকু দূরত্ব কে। তোমরা কি একমত? একটা বৃত্ত যার কেন্দ্র এইচ কমা কে, সেটা এক্স অক্ষকে স্পর্শ করছে, তার মানে মূল বিন্দু থেকে এই এতটুকু এইচ, আর এখান থেকে এই এতটুকু হলো কে, এজন্য এটার কেন্দ্র হলো এইচ কে। তাহলে একটা ব্যাপার কি একটু লক্ষ্য করে দেখছো, যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন ওই বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের কোটির সমান, এটা হলো কোটি।
যখন একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তখন তার ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্রের কোটির সমান। আবার একটা বৃত্ত যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে, মনে করো এই রকম স্পর্শ করলো, এটার স্থানাঙ্ক মনে করো এইচ কে। তার মানে কি? তার মানে এই এতটুকু হলো এইচ আর এই এতটুকু পুরোটা হলো কে। এখানে দেখো এতটুকু যদি এইচ হয়, এই এতটুকু এইচ, তাহলে আমরা বলবো একটা বৃত্ত যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন তার ব্যাসার্ধ হচ্ছে ওই কেন্দ্রের, ওই বৃত্তের কেন্দ্রের ভুজের সমান। একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে তার ব্যাসার্ধ কেন্দ্রের ভুজের সমান, আর এক্স অক্ষকে স্পর্শ করলে তার ব্যাসার্ধ কেন্দ্রের কোটির সমান। তোমরা কি এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, এখন এই বিষয়টাকে আমরা এভাবে লিখবো, কোন বৃত্ত, কোন বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি। এই যে কেন্দ্রের কোটি ছিল সেটাকে মডুলাস বলেছি। প্রশ্ন হতে পারে মডুলাস কেন? কারণ এই বৃত্তটা, মানে বৃত্তের কেন্দ্রটা যে কোনো চতুর্ভাগে অবস্থিত হতে পারে। কে এর মান নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, কিন্তু ব্যাসার্ধ তো কেন্দ্র থেকে বৃত্তের দূরত্ব, ব্যাসার্ধ কখনো নেগেটিভ হয় না। এই জন্য মডুলাস দিয়েছি যেন ব্যাসার্ধটার মান অলওয়েজ পজিটিভ পাওয়া যায়। বুঝা গেছে কি? তোমরা কি বুঝতে পারছো? আর বৃত্তটা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন আমরা বলবো ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের ভুজ, কেন্দ্রের ভুজ। মানে হলো এই যে এখানে দেখলাম যে ওয়াই অক্ষকে স্পর্শ করলে এটার ব্যাসার্ধ হচ্ছে জাস্ট এইচ এর ভ্যালুটা যা তাই, বাট এইচ এর ভ্যালুটাকে মডুলাস দিতে হবে, কারণ এইচ এর ভ্যালুটা নেগেটিভ হতে পারে, ব্যাসার্ধ নেগেটিভ হবে না। এজন্য এইটা হলো একটা সূত্র। আগে কয় নাম্বার লিখছিলাম আমি ঠিক জানি না, এইটা হলো একটা সূত্র। এক্স অক্ষকে স্পর্শ করলে এটা, ওয়াই অক্ষকে স্পর্শ করলে হচ্ছে এটা। এই গেল দুইটা সূত্র। আরেকটা সূত্র আমরা শিখবো, লাস্ট সূত্র বৃত্তের এই চ্যাপ্টারের জন্য। সেটা হলো, মনে করো দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। এই বিন্দুটা মনে করো x1 y1 আর এই বিন্দুটা মনে করো x2 y2। এখন আমরা এই দুইটা বিন্দু যোগ করলে একটা রেখা পাবো, মানে একটা সরল রেখা পাবো। এই সরল রেখাটাকে যদি ব্যাস ধরে কোনো বৃত্ত আঁকা হয়, এই সরল রেখাটাকে ব্যাস ধরে কোনো বৃত্ত আঁকা হলে সেই বৃত্তের সমীকরণ হবে x x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 equals 0। এটা হবে তার সমীকরণ। সূত্রটা কি? সূত্র হলো দুটি বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ হইল x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2। আমরা সরল রেখা এমন একটা সূত্র পড়ছিলাম, সেটা হলো দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ। এটা হলো সংযোগ রেখার সমীকরণ। কি ছিল? x x1 by x1 x2, এটা ছিল y y1 by y1 y2। এখানে দেখো এটা x বাট এটা x1, এটা y বাট এটা y1, বাট এখানে দেখো এটাও x এটাও x, এটাও y এটাও y, এই দুইটা মিলে ফেললো না। হ্যাঁ, এখানে দুইটা x আছে, x x1 x x2 প্লাস y y1 প্লাস y y2। এখানে ডিভাইড ছিল, এখানে গুণ আছে, ইকুয়াল 0, মাঝখানে প্লাস আছে। এটা হলো একটা বৃত্তের সমীকরণ, এটা একটা বৃত্তের সমীকরণ। কেমন বৃত্ত? দুইটা বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তোমরা কি বুঝতে পেরেছো? বুঝে থাকলে একটু স্ক্রিনশট রাখো। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে একটু স্ক্রিনশট রাখো। শোনো, আমার মিটিং এর টাইম শেষ হয়ে যাচ্ছে।
মানে হচ্ছে লাস্ট 10 মিনিট চলতেছে। তোমরা একটু কষ্ট করে আহ, আগের লিঙ্কটাতে আবার একটু জয়েন করো। আমি মিটিংটা শেষ করে নতুন করে শুরু করছি। ওকে। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আচ্ছা, লামিয়া এখনো জয়েন করে নাই, ওকে একটু নক করো। তো বৃত্তের সূত্র আলোচনা করা আমার মোটামুটি শেষ, লামিয়া জয়েন করেছে। এখন আমরা বৃত্তের অনুশীলনীতে চলে যাব এবং অনুশীলনী থেকে অঙ্ক করব। ঠিক আছে? দেখো, আমি প্রথমে এই যে 4.1-এ গেলাম। 4.1-এ এক থেকে একটা ম্যাথ করবো, জাস্ট একটা। সেটা হলো কোনটা করব? করব হচ্ছে 3 নম্বর করি, 1-এর 3। তিনটাই কঠিন। কঠিন আর কি, কেন্দ্র হচ্ছে a, b আর ব্যাসার্ধ হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার। মানে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে আর ব্যাসার্ধ দেওয়া আছে, বলছে বৃত্তের সমীকরণ বের করো। মনে রাখবা, কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকলে, কেন্দ্র মনে করো এইচ কে আর ব্যাসার্ধ মনে করো আর, দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল হয় আর স্কয়ার, আদর্শ সমীকরণ। তাহলে এই সূত্র দিয়ে আমরা বৃত্তের সমীকরণ বের করব। অতএব বৃত্তের সমীকরণ x মাইনাস কেন্দ্রের এইচ, এইচ এর জায়গায় কি লিখবো? এইচ এর জায়গায় a লিখবো, প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের কে মানে হচ্ছে কোটি বি স্কয়ার ইকুয়াল ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি? √a স্কয়ার প্লাস বি স্কয়ার, ব্যাসার্ধ স্কয়ার। এখন এই এতটুকু আমরা রেখে দিব না, আমরা সমীকরণগুলোকে সব সময় সাধারণ সমীকরণে প্রকাশ করে দিব। তাহলে এটাকে সূত্রে ভাঙো। a স্কয়ার প্লাস 2ax প্লাস a স্কয়ার y স্কয়ার মাইনাস 2by প্লাস b স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। দুই পাশ থেকে b স্কয়ার আর a স্কয়ার কেটে দেই, তাহলে আমরা পাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2ax, সরি প্লাস এটা মাইনাস হবে, মাইনাস 2ax মাইনাস 2by ইকুয়াল হচ্ছে 0। এটাই হলো সেই বৃত্তের সমীকরণ যে বৃত্তের কেন্দ্র হলো a, b, ব্যাসার্ধ হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার। আর এই এতটুকু হলো সূত্র। দেখো তো অঙ্কটা বোঝা যায় কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, বোঝা গেলে একটু স্ক্রিনশট রাখো, আমি 2-এ চলে যাই, 2 থেকে একটা ম্যাথ করব। এগুলো সর্বোচ্চ এমসিকিউতে আসতে পারে, তবু আমি প্রত্যেকটা নিয়ম থেকে একটা করে ম্যাথ দেখাচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমাদের স্ক্রিনশট আশা করি রাখা হয়েছে। আমি একটু আগে বলছিলাম যে বৃত্তের সমীকরণে সব সময় এক্স স্কয়ার ওয়াই স্কয়ারের সহগ সমান হবে। তো বাট আমরা যতগুলো সমীকরণ দেখছি সবগুলোতে দেখছি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার দুইটা সহগই 1। 1 ছাড়া কি অন্য কিছু হতে পারে? পারে। যেমন দেখো, এখন আমি করব 2-এর 4 নম্বর অঙ্কটা।
এখানে আছে 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 6x প্লাস 4y মাইনাস 4 ইকুয়াল 0। এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এটা আসলে কিসের সমীকরণ? প্রথমেই দেখো x স্কয়ার y স্কয়ার দুইটাই আছে, দুইটার সহগই সমান এবং xy নামে কোনো পদ নাই, অতএব এটা বৃত্তের সমীকরণ। ঠিক আছে, এখন তারা আমাদের বলছে কি এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করো। আমরা তো এই বৃত্তের জন্য জানি না, আমরা জানি এই বৃত্তের জন্য এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, এই বৃত্তের জন্য জানি কেন্দ্র হলো মাইনাস জি মাইনাস এফ আর ব্যাসার্ধ হলো রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এই বৃত্তের জন্য জানি, এটার জন্য তো জানি না। এই জন্য এই বৃত্তকে এটার মতো বানাবো। কেমনে বানাবো? শুরুতেই 3 দিয়ে ভাগ, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 4/3y মাইনাস 4/3 ইকুয়াল 0। শুরুতেই 3 দিয়ে ভাগ, কেন? এই যে এটার মতো x স্কয়ার y স্কয়ারের সহগ 1 বানাইতে হবে। তারপর কি করব? তারপর লিখব x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইনটু মাইনাস 1x প্লাস 2 ইনটু 2/3y প্লাস মাইনাস 4/3 ইকুয়াল 0। এইরকম বানাইলাম কেন? যেন সাধারণ সমীকরণের সাথে তুলনা করে বলতে পারি অতএব g এর মান -1, f এর মান 2/3 আর c এর মান -4/3। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আমি কি করেছি, এই সমীকরণটাকে এই যে 2gx, এই 2 লিখছি সূত্রে আর মাঝখানে যেটা দেওয়া লাগে সেটা দিচ্ছি, মানে হিসাব মেলানোর জন্য। -1 দেওয়া লাগে, -1 দিয়েছি আর x, আর এখানেও 2 দেওয়া লাগবে, এখানে y থাকবে মাঝখানে, তাহলে থাকবে 2/3 আর এখানে একটা প্লাস হবে, তাহলে ভিতরে থাকবে -4/3। তাহলে আমরা g এর মান -1, f এর মান 2/3, c এর মান -4/3 পাইলাম। এতটুকু কি তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বলবো যে জি অতএব স্যার। কেন্দ্র সমান কি? কেন্দ্র হইল -g - f, তার মানে হইল 1, -2/3, এটা হলো কেন্দ্র। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ তো অনেকবার লিখছি সূত্রটা, আবার লিখবো? আচ্ছা লিখি, g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, মান বসিয়ে দাও। g এর মান হচ্ছে -1, তাহলে -1 স্কয়ার, f এর মান হচ্ছে 2/3, 2/3 স্কয়ার, c এর মান হচ্ছে -4/3, তাহলে -4/3। এখন এই মানগুলো যদি আমরা বসাই, 1 প্লাস 4/9 প্লাস 4/3, ক্যালকুলেট যদি করো, তোমার নিচে 9, 9 প্লাস 4 প্লাস 3 ছাড়া 12, তাহলে এটা কত হবে? উপরে হবে 16 আর 9 25, হবে √25/9, মানে হবে 5/3। এটা হলো বৃত্তের ব্যাসার্ধ আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। দেখো তো বৃত্তের ব্যাসার্ধ আর কেন্দ্র বের করছি, বোঝা যায় কিনা? জি স্যার। আচ্ছা, বোঝা গেলে স্ক্রিনশট রাখো। এই আমেনা, তুমি তো ক্লাস পুরোটাই করতেছো, তাহলে শুধু শুধু রেকর্ড রাখতে বললা কেন? স্যার আমি কালকে বিকেলে ফিজিক্স ক্লাস করার সময় অনেক অসুস্থ ছিলাম, লিখতেও পারিনি, এজন্য ভাবছি আজকেও যদি না করতে পারি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের স্ক্রিনশট রাখা হয়েছে? জি স্যার। এখন আমরা 3-এ চলে যাই, 3 থেকে আমরা একটা ম্যাথ করব, সেটা হলো 3-এর 1। তার আগে একটা বিষয় বলে নেই, এই 4.1-এ তোমাদের বলা হবে বৃত্তের সমীকরণ বের করো। সবগুলো অঙ্কেই বলা হবে আলটিমেটলি বৃত্তের সমীকরণ বের করো। তো এই ক্লুটা একটু মনে রাখবা
যদি তোমার বৃত্তের কেন্দ্র বা ব্যাসার্ধ দেওয়া থাকে, ব্যাসার্ধ দেয়া থাকলে আদর্শ সমীকরণ ধরে করব, আদর্শ সমীকরণ ধরে ম্যাথটা করব। আর অন্য কিছু থাকলে, অন্যথায় সাধারণ সমীকরণ ধরে ম্যাথটা করব, সাধারণ সমীকরণ ধরে অঙ্কটা করব। এখন উল্টাটা করলে হবে না, কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকলে সাধারণ সমীকরণ ধরে হবে, সেটাও হবে, বাট এভাবে ইজি হয়। কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকলে আদর্শ সমীকরণ ধরে করলে ইজি হয়, আর অন্য সময়ে সাধারণ সমীকরণ ধরে করলে ইজি হয়। এই অঙ্কটা যেটা আমি করব 3-এর 1, সেখানে বলছে একটা বৃত্তের সমীকরণ বের কর। এমন একটা বৃত্ত যে বৃত্তটা 3টা বিন্দু দিয়ে যায়। মনে করো এই বিন্দু -6,5, আরেকটা বিন্দু -3, -4, আরেকটা বিন্দু 2,1। একটা বৃত্তের সমীকরণ বের করতে বলেছে যেখানে 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। দেখো এখানে কেন্দ্রের কথাও বলা নাই, ব্যাসার্ধের কথাও বলা নাই। এই জন্য আমরা এই অঙ্কটা করব সাধারণ সমীকরণ ধরে। এই জন্য আমরা লিখব ধরি বৃত্তটির সমীকরণ, বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এটা হলো 1 নং সমীকরণ। তোমরা কি আমার এই কথাগুলো বুঝতে পেরেছো? একটু বলো তো। জি স্যার। আচ্ছা, তাহলে জি এখন স্যার, বুঝতে। যেহেতু এই বৃত্তটা এই 3টা বিন্দু দিয়ে যায়, আমরা বলবো 1 নং বৃত্ত -6,5, -3, -4 ও 2,1 বিন্দুগামী, বিন্দুগামী। তাহলে আমি একটু আগে বলেছিলাম, কি বলেছিলাম মনে হয়, কোনো একটা বৃত্ত বা কোনো রেখা, যে কোনো রেখা, সরল রেখা হোক বক্ররেখা হোক, কোনো বিন্দু দিয়ে গেলে সেই বিন্দুটাকে ওই সমীকরণে বসিয়ে দিলে সমীকরণটা সত্য হবে। এই জন্যে যেহেতু এই বিন্দুগুলো বৃত্তের ওপরে অবস্থিত, তার মানে বৃত্তটা এই বিন্দুগুলো দিয়ে যায়, তাহলে এক্স ওয়াই এর জায়গায় এই বিন্দুগুলো বসায় দিই। প্রথমে এটা বসালাম, এক্স এর জায়গায় -6, ওয়াই এর জায়গায় 5, 2g, এক্স এর জায়গায় -6, ওয়াই এর জায়গায় 5, 2f × 5 + c = 0। এটাকে যদি লিখি 6 6 36 আর 5 5 25, 61। এটা হলো -12g + 10f + c = 0। এটা 1 নং সমীকরণ, সরি এটা 2 নং সমীকরণ। আমি -6,5 এখানে বসাইছি, আবার বসাবো -3, -4, -3² + -4², 2g, x এর জায়গায় -3, 2f, y এর জায়গায় -4 + c = 0। তাহলে এটা হবে 9 আর হচ্ছে 16, 25, -6g -8f + c = 0। এটা হলো 3 নং সমীকরণ। দ্বিতীয় বিন্দুটা বসাইছি, এখন তৃতীয় বিন্দু বসাবো। তাহলে হবে 2² + 1² + 2g × 2 + 2f × 1 + c = 0। অতএব 2 × 4 আর 1 5 + 4g + 2f + c = 0। এটা হলো 4 নং সমীকরণ। দেখো আমরা আমাদের প্রাথমিক কাজ শেষ করে ফেলেছি। আমরা এই বিন্দুটা, এই 3টা বিন্দুকে 1 নং সমীকরণে বসিয়ে 3টা সমীকরণ পাইছি। এখন দেখো এই 3টা সমীকরণ আমাদের হাতে আছে, আর এই 3টা সমীকরণে অজানা রাশি 3টা, জিএফসি, অজানা রাশিও 3টা, সমীকরণও 3টা। তাই 3টা সমীকরণ সমাধান করলে আমরা এই অজানা রাশিগুলোর মান পাবো। কেমনে সমাধান করব সেটা দেখো, জাস্ট আমি একটা থেকে আরেকটা বিয়োগ করে দেব। মনে করো যে 2 থেকে আমি 3 বিয়োগ করি। যতগুলো অজানা রাশি, সমীকরণ কি ততগুলো হওয়া লাগবে? হ্যাঁ, ততগুলো হওয়া লাগবে, নতুবা ততগুলো সমাধান পাওয়া যাবে না।
আচ্ছা, এই বিষয়ে তোমরা আহ, উপরের ক্লাসে গেলে আরো জানতে পারবে। আপাতত এতটুকুই জানো, যতগুলো অজানা রাশি ততগুলোই সমীকরণ থাকতে হয়। আচ্ছা যাই হোক, তাহলে এখানে আমি প্রথমে 2 থেকে 3 বিয়োগ করব। 2 থেকে 3 বিয়োগ করি, 3 বিয়োগ করে পাই, এটাকে বলে ইমপ্লাইজ দ্যাট, মানে পাই 61 থেকে 25 গেলে 36 থাকে। একটু আগেই আমরা দেখছি -12g এ থেকে -6 বিয়োগ করে দিলে এটা প্লাস হয়ে গিয়ে -6g থাকবে। 10f থেকে 8f বিয়োগ করলে এটা প্লাস হয়ে যাবে, এটা হবে 18f। আর সি সি কাটা যাবে, ইকুয়াল টু 0। এই যে আসলে আমরা এইটাই চাইছি যে সি গুলো আগে কাটতে চাইছি। সব জায়গায় সি এর সহগ দেখো 1 আছে তিনটা সমীকরণে, তাই সি কে কাটার জন্যই আমরা 2 থেকে 3 বিয়োগ করছি। সি চলে গেছে। এখন আমরা এটাকে দেখলাম 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখো 6 - g প্লাস 3f ইকুয়াল 0। অতএব g ইকুয়াল 3f প্লাস 6। এটা মনে করো 5 নং সমীকরণ আমরা ধরলাম। আমরা কি করছি, 2 থেকে 3 বিয়োগ করে দেখলাম এমন হয়, এটাকে 6 দিয়ে ভাগ করে দিলাম, তারপর এখান থেকে g ইকুয়াল 3f প্লাস 6 পেয়ে গেলাম। এটা হলো 5 নং সমীকরণ। আচ্ছা, এই এতটুকু যদি বুঝে থাকো তোমরা, তাহলে একটু স্ক্রিনশট রাখো। আমাকে ডান পাশের লেখাগুলো মুছে বাকি অঙ্কটুকু করতে হবে। এই অঙ্কটাই একটু বড়, বাকি অঙ্কগুলো নর্মালি এত বড় না, একটু ছোট হয়। বাট এই 3টা বিন্দু দেওয়া থাকলেই অঙ্কটা একটু বড় হয়ে যায়। বাট কঠিন না, সহজ। তোমরা বুঝে থাকলে একটু স্ক্রিনশট রাখো, আর না বুঝে থাকলে আমাকে একটু বলো কোন লাইনে বুঝতে পারো না। স্যার বৃত্তের চ্যাপ্টার কয়টা? বৃত্তের 2টা, 4.1 4.2। বৃত্ত থেকে সবসময় একটা সৃজনশীল আসে, আর বৃত্তের চ্যাপ্টারও কম, জাস্ট 2টা। তো একটু ভালো করে করলে পরীক্ষায় সবসময় আনসার করা যায় বৃত্ত। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আবার 3 থেকে 4 বিয়োগ করে দিব। কেন? এই যে সি গুলো কেটে দেওয়ার জন্য। তাহলে আমি একটু লিখি 3 বিয়োগ 4 হতে, 3 বিয়োগ 4 হতে আমরা কি পাই? দেখো 25 থেকে 5 গেলে থেকে 20, -6 থেকে 4 গেলে -10g, তারপরে 8f থেকে 2f মাইনাস করলে -10f, সি থেকে সি বিয়োগ করলে সি চলে যায়, ইকুয়াল হচ্ছে 0। 10 দিয়ে ভাগ করলে থাকে 2 - g - f ইকুয়াল 0, বা 2 - g এর জায়গায় আমরা লিখে দিব 3f প্লাস 6 - f ইকুয়াল 0। তাহলে এটা হবে -4f -4 ইকুয়াল 0, মাইনাস, ঠিক আছে তো। বা আমরা বলবো ভুল করলাম কিনা কে জানে। আচ্ছা, -4f ইকুয়াল হচ্ছে +4, অর্থাৎ f ইকুয়াল হচ্ছে -1। f ইকুয়াল যদি -1 হয়, তাহলে আমরা বলি যে 5 হতে g ইকুয়াল 3 × -1 + 6, তাহলে এটা হবে +3। আচ্ছা, অতএব আমরা যে কোনো একটা সমীকরণে f g c এর মান বসাবো, যে কোনো একটা সমীকরণে। 4 নং সমীকরণটাই বেশি সহজ। তাহলে বলি 4 হতে, এই যে 5 আছে, প্রথমে আছে 5, তারপরে আছে 4 × g, তাহলে হবে 4 × 3, 2 × f প্লাস 2 × -1 প্লাস c ইকুয়াল 0। c এর ভ্যালুটা আমরা জানি না, তাহলে এখানে বলবো, এখানে আছে 5 আর 3 4 12, 5 আর 12 হচ্ছে 17, 17 থেকে 2 গেলে থাকে 15, তাহলে c এর মান হচ্ছে -15। তাহলে আমরা কিসের মান পাইলাম? f এর মান পাইলাম, g এর মান পাইলাম, c এর মান পাইলাম। এই 3টা মান আমরা জাস্ট একদম সমীকরণে বসায় দিব। তাহলে বলি 1 হতে বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² + 2g এর মান হচ্ছে 3x + 2, f এর মান হচ্ছে -1y + c এর জায়গায় -15 ইকুয়াল হচ্ছে 0। তারপরে জাস্ট একটু গুণ করে দিবা,
তাহলে আমরা যে সমীকরণটা পাবো সেটাই হলো নির্ণেয় বৃত্তের সমীকরণ। দেখো তো বোঝা যায় কি না, একটু ঠান্ডা মাথায় দেখো। জি স্যার। আচ্ছা তাহলে একটু স্ক্রিনশট রাখো। আচ্ছা শোনো, আজকের ক্লাস এই পর্যন্ত থাকুক। আমি চাচ্ছি আগামীকাল শুক্রবার তোমাদের একটা ক্লাস নিতে আর কি। তোমাদের তো শুরু করতে 2 দিন দেরি হয়ে গেছে, এই জন্য চাচ্ছি কালকে শুক্রবার তোমাদের পড়াতে। তোমরা কালকে পড়তে পারবা? জি স্যার পারবো। পারবো। আচ্ছা তাহলে সকালে অথবা বিকালে, মানে বিকালে, সকালে বা বিকালে কখন পারবা আমাকে একটু জানাইও। সকালে পারবো। সকালে কি 10টা 11টা? আমি স্যার আছি। আচ্ছা মেসেজে এই ব্যাপারে কথা হবে, অসুবিধা নাই। তোমাদের বাড়ির কাজ থাকবে সূত্রগুলো আমাকে 3বার করে লিখে দেখাবা। আর 1 থেকে 3 পর্যন্ত যেই ম্যাথগুলো আছে প্রত্যেকটা থেকে একটা দুইটা করে ম্যাথ করে আমাকে দেখাবা। প্রত্যেকটা নিয়ম থেকে একটা দুইটা করে। ঠিক আছে? জি স্যার। ওকে, তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।